উপস্থিত হয়েছি সবাই মানবতাকে জীবন দিতে পারে। নিজের জন্য একটা কাজ করবো, এবং পরিবারের জন্য কাজ করবো, এবং সমাজের জন্য কাজ করবো। এর প্রতিদান সে দিবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পর্যায়ে আজকে আমাদের যে আরো যে গল্প চাই কেন্দ্রীয় কবরস্থান, শুধু একটি কবরস্থান হলেও চলবে না। আমরা একটি অগোছালো জায়গায় উচ্চমানের সালাত আদায় করি, আমাদের সেটার দিকে চিন্তা ভাবনা করতে হবে। এ পর্যায়ে আজকে মত বিনিময় সভায় সম্মানিত মুখ্য আলোচক জনাব মোহাম্মদ নুরুল আলী, সহকারী আইনজীবী জজকোর্ট রংপুর, ওনাকে আমাদের এই কাগজপত্র সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরার জন্য বিনীতভাবে আহ্বান করছি। জনাব মোহাম্মদ নুরুল আলী, সহকারী আইনজীবী জজকোর্ট রংপুর। সম্পর্কে অবশ্যই আপনারাও কিছু অবগত আছেন। যাই হোক, মূল কথা যাচ্ছি, 40 সালে একটা সিএস খতিয়ানের মধ্যে দেখা যাচ্ছে প্রতাপ চন্দ্র চৌধুরী এই এলাকাটার রাজা হিসেবে শাসন করত বা এলাকা ভিত্তিক কিছু লোককে নিযুক্ত করত, তার মাধ্যমে খাজনা খারিজের টাকা আদায় করত। এখানে সিএস খতিয়ানের মধ্যে দেখা যাচ্ছে যে প্রতাপ চন্দ্র চৌধুরী এই এলাকার মধ্যে মরহুম আলহাজ আশরাফ হাজী সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন। সে সময় অত্র এলাকার ভবিষ্যৎ চিন্তা করিয়ে 40 সালে বুধের মৌজা 571 দাগে একটা মোটামুটি 1 একর প্লাস সম্পত্তি কবরস্থান হিসাবে মুসলমান সাধারণের ব্যবহারের জন্য রেকর্ড করে দিয়েছে। 40 সালের রেকর্ডে আমরা অত্র এলাকার লোকজন আমাদের বিশাল উপকার হয়েছে যে আমরা অনেক জমি আকারে অনেক, এই জমিটা আমরা প্রাপ্ত হই কবরস্থান হিসেবে। তারই ধারাবাহিকতা এসে খতিয়ানে দেখা যায় সিএস খতিয়ান হুবহু মিল রেখে এসে খতিয়ান প্রস্তুত। সে এসে খতিয়ানে দেখা যাচ্ছে যে ওই সম্পত্তি মুসলমান জনসাধারণের জন্য ব্যবহার করার জন্য কবরস্থান হিসাবে এসে খতিয়ান প্রস্তুত হয়। এটা হলো আমাদের অত্র এলাকার লোকজনের কবরস্থান হিসাবে আমাদের এটা দাবি বা আমাদের অধিকার ধরা চলে। পরবর্তীতে দেখা যাচ্ছে আরএস খতিয়ানে বেশ কয়েকজনকার নাম উল্লেখ এবং অংশ উল্লেখ করব আরএস রেকর্ড প্রস্তুত হয়। তা আমরা পাইলাম কবরস্থানের জমি রাজাদের নিকট হইতে, পরবর্তীতে মালিকানায় কিভাবে গেল, এটার কারণটা কি, এটা আমাদের হলো মূল আলোচনা। তা আমরা যদি আইনগত দিক দিয়ে
দেখা যাচ্ছে একটা মামলার রেফারেন্স দেই 1962 সালে হাইকোর্টে একটা মামলা রিট করে মহলদার নামে এক ব্যক্তি দাতা, সে মহলদার তরিকুল্লাহ নামে এক ব্যক্তিকে কিছু জমি দান বা ওকিল হিসাবে তাকে দিয়ে দেয়। পরবর্তীতে ওই মহলদার মৃত্যুবরণ করার পর তার ওয়ারিস ছিল নূরজাহান বেগম। সেই নূরজাহান বেগম তার পিতার সম্পত্তির মালিকানা হিসাবে, ওয়ারিস হিসাবে সে হাইকোর্টে একটা মামলা রিট করে। হাইকোর্ট সমস্ত পেপারস এবং মূল মালিক তার সম্পত্তি দান করেছে তরিকুল্লাহর নামে পর্যালোচনা করে হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে জমির মালিক তরিকুল্লাহ হবে, যেহেতু ওয়াকিল তরিকুল্লাহর নামে নিবন্ধন করে দিয়েছে। নূরজাহানের রিট আইনগত দিক দিয়ে সঠিক নয় বিধায় রিট খারিজ করে দেওয়া হলো। হাইকোর্ট 260 ধারা বিধান মতে খারিজ করে দিয়েছে। তাহলে ওই দিক দিয়ে আমরা হাইকোর্টের মামলা রেফারেন্স হিসাবে আমরা প্রকৃত পক্ষে অত্র এলাকার জনসাধারণ 40 এবং 62 রেকর্ড মলে জনসাধারণই কবরস্থানের মালিক। আবার আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে 1908 সালের 58 অর্ধাদেশে স্পষ্ট আকারে উল্লেখ আছে যে ওকিল মানে দানকারী, যে তারা কোন প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহের মাঠ, কবরস্থান, এই সমস্ত প্রতিষ্ঠানে যদি দান করে, সেই দান করলে সেই প্রতিষ্ঠানে ওই সম্পত্তির মালিকানা অর্জন করবে এবং ওই প্রতিষ্ঠানেই ওই সম্পত্তি দখল ভোগ করবে। এখন ওই সম্পত্তি দখল ভোগ করা অবস্থায়, ওই প্রতিষ্ঠান দখল ভোগ করা অবস্থায় যদি ওই কোনো কারণে যদি ওই প্রতিষ্ঠানটা বিলুপ্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে ওই প্রতিষ্ঠানের দানকারীর নিকটে ওই সম্পত্তিটা অর্পিত হবে, তার নিকটে আবার খরচ চলে যাবে, কিন্তু সে জীবিত থাকতে হবে। ওই প্রতিষ্ঠানটা বিলুপ্ত হওয়ার সময় দানকারীকে। সে সময় যদি দানকারী যদি মৃত্যুবরণ করে, প্রতিষ্ঠান চলমান আছে কিন্তু দানকারী মৃত্যুবরণ করছে, তাহলে ওই প্রতিষ্ঠানের মধ্যেই জমিটা সীমাবদ্ধ থাকবে এবং ওই জমিটা কেউ বিক্রি করতে পারবে না। আবার মতোয়াল্লি যদি ওই জমিটা বিক্রি করতে যদি চায়, ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বলেন, যাই বলেন না কেন, যদি বিক্রি করতে চায় তাহলে ওয়াকফ প্রশাসকের নিকটে অনুমতি দিতে হবে। সেটা হলো 1962 সালের 56 অর্ধাদেশে, সেকশন 56 অর্ধাদেশে স্পষ্ট আকারে বলা হচ্ছে, যদি ওই প্রতিষ্ঠানের অর্থ জমিন যদি মোতাল্লি বিক্রি করতে চায়, তাহলে ওয়াকফ প্রশাসকের নিকট হইতে অনুমতি গ্রহণ করতে হবে।
তবে সে মোতালি বিক্রি করতে পারবে। যেহেতু এই সম্পত্তি রেকর্ডের পর 40-62 রেকর্ডের পর ওখানে নির্দিষ্ট কোনো কমিটি ছিল না। অত্র এলাকার মধ্যে অনেক লোক মৃত্যুবরণ করছে, ওখানে দাফন কাফন করছে, কবর দিচ্ছে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে কোন ম্যানেজিং কমিটি বলেন, কবরস্থান কমিটি বলেন, এই ধরনের কোন কমিটি ছিল না। যার কারণে ওই যেহেতু কমিটি ছিল না, সে কারণে কেউ ওই জমিনটা অন্যত্র হস্তান্তর করতে পারবে না, বিক্রি করতে পারবে না, কেউ জোরপূর্বক দখল করতেও পারবে না। ওটা কবরস্থানের ভাবেই থাকবে এবং জনসাধারণ মুসলিম উম্মাহ এই সম্পদটুকু ব্যবহার করতে পারবে। এখন এই সম্পত্তিটির মধ্যে কিছু ত্রুটিপূর্ণ দেখা যাচ্ছে। এই ত্রুটিপূর্ণটা হলো যে এখনো ওই সম্পত্তিটি আরএস খতিয়ানে দেখা যাচ্ছে 983 দাগের মধ্যে কবরস্থান উল্লেখ আছে এবং ওখানে জমিন 77 শতক এখনো বহাল আছে আরএস খতিয়ানে। আবার এই বর্তমান দাগের মধ্যে 3টা দাগ হয়েছে, তার মধ্যে 984 দাগ, 985 দাগের মধ্যে কবরস্থান উল্লেখ নাই, শুধু আছে বাঁশঝাড় এবং টাঙ্গা। যেহেতু এই প্রকৃতির পক্ষে সাবেক দাগ নাম্বার হলো 571, যেহেতু 40 এবং 62-তে কবরস্থান উল্লেখ আছে, সে কারণে আমাদেরকে আরএস খতিয়ানটা সংশোধন করতে হবে। সেই আরএস খতিয়ানটা সংশোধন করতে গেলে রুল অফ 8 অধ্যাদেশ অনুযায়ী আমাদেরকে অত্র এলাকার জনসাধারণ একত্রিত হয়ে রেজুলেশনের মাধ্যমে আলোচনা সভা করিয়ে রেজুলেশন কমপ্লিট করিয়ে আরএস খতিয়ান বাতিল করার জন্য আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে, আইনের আশ্রয়ে যাইতে হবে এবং আইনের আশ্রয়ে আমরা 40-62 আমরা বহাল পাব। বাংলাদেশের মধ্যে কোন আদালত আজ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা হিন্দুদের মন্দির এ ধরনের প্রতিষ্ঠানের, ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে কোনো আদেশ দেন নাই। যত মামলা হয়েছে সে মামলা ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষেই রায় বহাল রেখেছে। সে কারণেই আইনগত দিক দিয়ে আমরা ওই জনসাধারণ মুসলিম উম্মাহ আমাদের কবরস্থান হিসাবে ইনশাআল্লাহ আমরা ভোট পাবো, এটা নিশ্চিত। আপনারা এখানে উপস্থিত আছেন, এখানে আমাদের মধ্যে ইনামুল সরকার সাহেব আছেন, উনিও কিছু বলবেন, যেহেতু উনি একজন সরকার জমিন দলিল প্রস্তুতকারক একজন, উনিও কিছু আইনগত দিক দিয়ে বলবেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের ঐতিহ্য ফিরিয়ে পাবো, এই লক্ষ্যে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ। এরপরে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইনামুল সরকার
যারা আমাদের আজকের মত বিনিময় সভার সম্মানিত অতিথি মহোদয় এবং বিশিষ্ট অতিথি মহোদয় আছেন, তাদেরকে সামনে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। যে আজকে আপনাদের জনমুক্ত আলোচনা সভা এবং মত বিনিময় সভা, যে অতিথি মহোদয় আছেন তাদের কাছ থেকে আমরা সুন্দর একটি পরামর্শ চাবো। তার আগে যে আমাদের কাগজ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরার জন্য বিনীতভাবে আহ্বান করছি জনাব মোহাম্মদ এনামুল হক সরকার, জজ কোর্ট, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধ্যকার কেন্দ্রীয় কবরস্থান বাস্তবায়ন উন্মোচন আলোচনা ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আলোচক সাহেব, আমাদের সামনে আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধা মহাজন প্রধান অতিথি, ৮ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানিত সদস্য কাউন্সিলর বৃন্দ, আমাদের সামনে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আমাদের প্রাণপ্রিয় উপস্থিত আছেন মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী ভ্রাতাগণ, সকলের প্রতি আমার পুনরায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কালকে একটি জানাজার নামাজের সময় আজকের এই আলোচনা সভার চিঠি পেয়েছি এবং এই চিঠি এখনই খুলে দেখলাম যে কবরস্থান বাস্তবায়নের উপলক্ষে এই আলোচনা। আমার সামনে যে কাগজটি উপস্থাপন করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে সিএস রেকর্ডের মালিক আশরাফ উদ্দিন, আর একজন আছে আয়েশা দেওয়া, তারপরে আশরাফ উদ্দিন এবং আশরাফ উদ্দিনের মাথা, আর একজন হলো মহুরবিন নেসা। এটাকে বুঝতেছি না, সম্ভবত আশরাফ উদ্দিনের বোন হতে পারে। এর ধারাবাহিকতায় এসে খতিয়ান হলো ৩, সেলস খতিয়ানের যে সমুদয় সম্পত্তি ছিল এটা আশরাফ উদ্দিনের নামে এসে খতিয়ানে পুরস্কৃত প্রচারিত। এখানে দাগ ছিলেন ২টা, একটা হলো ৫০০ শ্রেণী ছিল ডাঙ্গা জমি তেতাল্লিশ, আরেকটি দাগ ছিল ৫৭১ শ্রেণী ছিল কবরস্থান মুসলমান সাধারণের ব্যবহার। এই দাগে জমি ছিল ১ একর ৩০। পরবর্তীতে এসে আর বিএস, অথবা আমরা যেটা আরএস বলি, বাংলাদেশ রেকর্ডের সময় এই ১৭১ দাগে ১ একর ২৩ শতক এই সম্পত্তিতে নতুন ৩টা দাগে রূপান্তর। একটি দাগ হলো ৯৮৪ শ্রেণী মাত্রার জমি হলো ৬ শতক, আরেকটি দাগ হলো ৯৮৫ জমি ডাঙ্গা ৪০ শতক, আরেকটি দাগ হলো ৯৮৩ জমি কবরস্থান ৭৭ শতক। আমরা বুঝতেছি যে পুরাতন দাগে যে ১ একর ২৩ শতক সম্পত্তি ছিল, নতুন দাগ ৩টা দাগের রূপান্তর, এবং এই 3টা দাগের শ্রেণী ৩ রকমের রয়েছে। একটা হলো মাত্রার, একটা হলো ডাঙ্গা, এটা হলো কবরস্থান। এবং কাগজের আলোকে আমরা বুঝি, কাগজের আলোকে এই যুগের মালিক বা জমির মালিক আশরাফ উদ্দিন। আমি একটা কথা বলবো, আমি আসলে এর পক্ষে বিপক্ষে কিছুই জানি না, আমি যখন কাগজ আলোচনা
মালিকানা, আমরা যদি মালিকানা দিক থেকে আসি তাহলে কিন্তু এই সম্পত্তির মালিকটা সিএস খতিয়ানে ছিল আশরাফুদ্দিন, তার মা এবং এসে রেকর্ডে এককভাবে আশরাফুদ্দিনের নামে আসে এবং এই জমিটা আরএস রেকর্ডে আশরাফুদ্দিনের ওয়ারিসের নামে দুইটা খতিয়ান ওয়ারিসের নামে, আর একটা হলো ওনার ওয়ারিসের নামে, কিন্তু শ্রেণীটা হলো কবরস্থান। এই কবরস্থান শ্রেণী হিসাবে ৭৭ শতক জমি চলে আছে, আর হলো ৪০ আর ৬ শতক ৪৬ শতক সম্পত্তি শ্রেণী পরিবর্তন। আমরা এতটুকু জানি যে শ্রেণী পরিবর্তন করার একমাত্র আইন যারা জমি রেকর্ড করে অথবা এবিসি খায়, এটা শ্রেণী পরিবর্তনের আমাদের কোনো ক্ষমতা নাই। সুতরাং আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সাবেক ৫৭১ জায়গায় ১ একর ২৩ শতক জমিতে সর্বসাধারণের জনগণের ছিল, এই ১ একর ২৩ শতক সম্পত্তি স্বার্থক্ষুণ্ণ হয়ে গেছে। কেন স্বার্থক্ষুণ্ণ হলো? পাবলিকের নামে হলো, আবার শ্রেণী পরিবর্তন হলো, কবরস্থান থেকে বাজার হলো এবং দাঙ্গা শ্রেণীতে পরিবর্তন হলো। কিন্তু মালিক ছিলেন হলো আশরাফুদ্দিন। এর রেকর্ডে আরেকটা উদাহরণ নিয়ে আসি। আমাদের চানকুটি মৌজায় একটি দাগ ছিল ২৪৫। এই ২৪৫ দাগে চানকুটি প্রাথমিক বিদ্যালয় সিএস খতিয়ানে এসি খতিয়ানে ছিল। পরবর্তীতে এসে কিন্তু মালিকানা ছিল সিএস রেকর্ডে জরু হাজি, এসি রেকর্ডে হলো মফিজউদ্দিন এবং সুলেমান। সিএস খতিয়ানের দাগের মাথাও ছিল প্রাথমিক বিদ্যালয়, এসি খতিয়ানের দাগের মাথাও ছিল প্রাথমিক বিদ্যালয়। এক পর্যায়ে আরএস রেকর্ডে এসে এই স্কুলের নামের সম্পত্তিতে সীমিত আকারে দাঁড়ায়, আর বাকিটা জোটের জমিদারের বা তার ওয়ারিসের নামে লিপিবদ্ধ। পরবর্তীতে ওই স্কুল কি করলো, স্কুলে যখন ভবন নির্মাণের প্রস্তাবটা আসলো, এখন শিক্ষা অফিসার সাহেব উনি তো দলিল চাবে, দেখা যাচ্ছে যে তাদের দলিল পত্র নাই, সিএস খতিয়ান, এসি খতিয়ান এবং আরএস খতিয়ানে সীমিত। পরবর্তীতে দেখা গেছে ওই জোটের মালিকগণের নিকট থেকে তারা ২০ শতকের একটা দলিল সৃষ্টি করে, আর তাদের নিজ নামে সহ ৩৩ শতক সম্পত্তি বাবদে উপস্থাপন করার পরে ভবনটা তৈরি হয়েছে। আরেকটা আমাদের চাঁদপুরের দাগ ছিল, দাগ নম্বর সাবেক ৪০৫। এই দাগে বলা ছিল রহিমউদ্দিন ছিল হলো জোটের মালিক। এটা সর্বসাধারণের খাতা হিসেবে ব্যবহার ছিল। পরবর্তী এসে ওই জমিটা যখন ঘাটা হিসেবে ব্যবহার হয়নি, ওনারা জোটের শরিকেরা কিন্তু রেকর্ড করে দিচ্ছে। এইখানকার অল্প সময়ে আমি যেটা বুঝলাম এই কবরস্থানের আলোকে, তো যদিও বা সর্বসাধারণের যত লিপিবদ্ধ ছিল, এখানে স্বার্থক্ষুণ্ণ হয়ে গেছে, কিছু আংশিক চলে গেছে। এই ছিল আমার সর্বোপরি বক্তব্য। এই বলে আমি যতটুকু জানি ততটুকু বলতে পারলাম। এর মাঝে ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় কাগজপত্র সম্পর্কে আজকে আমাদের রমেশ সরকার সাহেব বিস্তারিত আলোচনা করলেন। আমার একটা প্রশ্ন, যে আমরা এসে খতিয়ানে লেখা আছে কবরস্থান, সিএসএ লেখা আছে কবরস্থান, আরএসএ লেখা আছে কবরস্থান, তাহলে তারা যে বিক্রি করলো, এই কবরস্থান তারা কিভাবে বিক্রি করলো এবং মালিকানা হলো কিভাবে?
এবং দুটো প্রশ্ন থেকেই যায় যে কবরস্থান ছিল যে জমিটা, সেটা জমি দাঙ্গা হলে কি হবে এবং বাজার হলে কি হবে, এবং আমরা যে তারা যে মালিককে দলিল দিচ্ছে, আমরা দলিলটা দেখছি যে সেখানে দলিলের খোঁজ নাম্বার নেই। এটা আমরা ভূমি অফিস থেকে সংগ্রহ করছি যে যে তারা যে মালিককে দলিল দিচ্ছে সে দলিলের কোনো খোঁজ নাম্বার নেই। সেদিক থেকে আমাদের একটা প্রশ্ন থেকেই যায়। সেটা আমরা বিভিন্ন সরকারের সাথে পরামর্শ করছি। তারা বলছে যে যদি এই মামলার দিকে যাওয়া যায় তাহলে মনে হয় সম্পূর্ণ জমিটা পাওয়া যেতে পারে। এখন তারা আমাদের দীর্ঘ বলতে বলেনি যে আমরা পাবো, যে পাওয়া যেতে পারে। সেদিক থেকে প্রশ্ন হচ্ছে দুটা, যে আমার জমি, আমার তো নিজস্ব ক্রীড়া সম্পদ নয়, যে সিএসএ যে মতামত হিসেবে কিছু মতামত মতামত যে মতামত যে সিএসএ মুসলমান জনসাধারণের ব্যবহারযোগ্য 571 জায়গার জমি কবরস্থান। সেই কবরস্থানটা দীর্ঘ 50 থেকে 60 বছর ছিল, কিন্তু ভুল করে 5 থেকে 10 বছর সেই জায়গায় কোনো কবর দেওয়া হয়নি। আসলে ওখানকার যারা পার্শ্ববর্তী লোক আছে তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা কি এই মালিক পক্ষ কোনো সময় বাধা বিতরণ করছিল যেখানে কবর দেওয়া যাবে না? এই দীর্ঘ 5 থেকে 10 বছর অথবা 15 বছর সেখানে কবর দেওয়া হলো না কেন? এটা কিন্তু প্রশ্ন একটা, যে আসলে যেটা দীর্ঘ 40 থেকে 50 70 বছর থেকে কবরস্থান হয়ে আসছিল সেটা হুট করে বন্ধ হলো কি কারণে? সেটা মালিক পক্ষ কোনো গাফিলতির কারণে, না এলাকা অবশ্যই কোনো দীর্ঘতার কারণে, না কোনো ঝর্ণা ফসলের কারণে? দুটো প্রশ্ন এখানে কিন্তু, যে এলাকার লোকের সঙ্গে তাদের কোনো বিক্রয় হয়েছে সেজন্য, না তারা ভিড়ে প্রদান করছিল। তারপরে যে যারা তারা জমিটা বিক্রি করলো, যে ব্যক্তির কাছে বিক্রি করছে সেই ব্যক্তি দলিল নেওয়ার প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে। এই 9 বছর যাবত অনেক লোকের কাছে গেছে জমিটা বিক্রি করার জন্য, কিন্তু কবরস্থান দেখে কোনো ব্যক্তি ক্রয় করতে ইচ্ছুক নয় সেই জমিটা। আমরা অনেক জায়গায় গেছিলাম এবং যার যার কাছে জমি প্রস্তাবনা দিয়েছিল সেই জায়গায় আমরা গেছিলাম, তারা বলছে যত বলে কবরস্থান সেটা সেজন্য আমরা ক্রয় করতে বিরূপ প্রতিক্রিয়া জানাইছি। তাহলে এখন আমাদের প্রশ্ন, যে আসরাফুদ্দিন সাহেব যে জমিটার রায়ত হিসেবে মালিক, আসরাফুদ্দিন সাহেব কিন্তু জমিটা ক্রয় করেন। সেই সময় জমিটার প্রজা ছিল, এই প্রজা খাজনাখারি ছিল, খাজনাখারি দেওয়ার পরে মালিক ছিল আসরাফুদ্দিন। এই আসরাফুদ্দিন কিন্তু কেনা সম্পদ নয়, এটা সেই সরকার সাহেব কথা ঠিক আছে কি, যে তার কিন্তু ব্যক্তিগত যেটা নিজের অর্থ ব্যয় করে কিনছে তা নয়, এটা জমিদার কাছ থেকে প্রাপ্ত জমি। এখন আসি রায়তের সূত্রে মালিক, যেটা তাকে বাংলা ভাষায় বলে চাষি অথবা খাজনা দিয়ে ওই জমির মালিক তারা হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্ন, তাদের থেকে 2 থেকে 3 জেনারেশন অথবা 4 জেনারেশন পরে এসে তারা এই ব্যক্তিগুলো কেন এই কবরস্থান নিয়ে জনসাধারণের সঙ্গে ছিনিমিনি খেলতেছে? আসলে এটা দুঃখজনক ব্যাপার। আমরা প্রতিটা মানুষ, আমি যে এখানে দাঁড়িয়েছি না, এখান থেকে যাওয়ার মতো হুট করে মারা যায়, আমার গায়ের কাপড়টা কিন্তু আমার গায়ে থাকবে না। দুনিয়ার ধন সম্পদ আমি ইনকাম করছি, এটা আমার কবরে যাবে না। আমি যতটুকু ভালো কাজ করছি সমাজের জন্য করছি, দেশের জন্য করছি, জাতির জন্য করছি এবং নেক কাজ করছি, এর বিনিময় পাবো। মানুষের দৌড় কতদিন পর্যন্ত জানেন? যখন একটা মানুষ লম্বা ভাবে খাট দিতে শুরু, ওর দৌড় শেষ। আজকে সেই জায়গাটুকু নিয়ে আজকে অনুতপ্ত হয়ে আমাদের বলতে হয় যে কবরস্থান নিয়ে আজকে আমাদের কেন কথা বলতে হয়? তাদেরকে নিজস্ব ব্যক্তিগত দিকে তারা তো বলতে পারতো যে যেহেতু এটা 40 বছর দিয়ে গেছে, আমরা এটা সম্পর্কে আর দ্বিধাদ্বন্দ্ব না করে জনসাধারণের সঙ্গে কথা বলে এটা যেভাবে ভালো করে সেটা করি, এটা উচিত ছিল না। কিন্তু তাদের সঙ্গে 2-3 বার কথা বলা হয়েছে, তারা বলছে যে আপনার মামলা করলে বাইরে নেন,
আসলে এটা দুঃখজনক কথা যে মামলা করে যে জমিটা ভেঙে গেছে সেটা সম্পর্কে মামলা করবে কে? জনসাধারণ। জনসাধারণ তো জন্ম কবরস্থ দিয়ে গেছে, সেটা সরকার থেকে মামলা করে। আসলে দুঃখজনক ব্যাপার। এ পর্যায়ে আমরা এই কবরস্থান সম্পর্কে আরেকটু আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ বুলবুল ইসলামকে। বুলবুলের কাছে আমার একটা সম্পূর্ণ প্রশ্ন আছে। জি 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 উন্মুক্ত এইদিকে আরেকটা ব্যাগ দেখ উন্মুক্ত। হ্যাঁ 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 আপনি প্রশ্ন করতে পারেন। এই কাগজটার বিষয়ে আমি যতটুকু জানি বুলবুলের কিছু জানে। আমার কাছে বুলবুলের কাছে আমার প্রশ্ন যে এটা যে ছিল হচ্ছে 571 1 একর 23 শতক, এটা হচ্ছে সিএসএ এবং আরএস খতিয়ানেও এসে 77 কবরস্থান থাকলো, মাত্র 46 শুধু আমাদের কবরস্থান থেকে চলে গেছে, তাই তো? মানে ধরেন আমি রেজাও আমার সব আছে, যে হাসপাতাল শুধু আরেকখানে চলে গেছে, তার মানে আমি তো পরিচয় দিতে পারি আমি রেজাও। এটা পরিচয় দিতে পারেন না? আমি দিতে পারি তো। তাহলে এই 77 সংক্রান্তে কেন তাহলে আমরাই বা কেন এই কবরস্থানে আজকে মিটিং না করে এখানে আসলাম? ওটা আমাদের কবরস্থান, আমি রেজাউল তো বেঁচে গেছি নাকি? আমার হাত দিতে নাই, কিন্তু আমি রেজাউল তো আছি। আর আমি রেজাউল আমার জায়গায় থাকবো, এটা কি অস্বাভাবিক কিছু? আচ্ছা, যদি এই হতো তাহলে তো আমরা কবরস্থানে যদি আজকে মিটিং করতাম তাহলে বুঝতাম যে না, আমাদের কবরস্থান জনসাধারণের মুসলিমদের ব্যবহারের জন্য কবরস্থান, আমি একজন মুসলিম হিসেবে তো সেখানে যেতে পারি। তো এই প্রশ্নের ব্যাখ্যাটাও একটু আমি ওর কাছ থেকে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুদাই ও আরাজি বুদাই কেন্দ্রীয় কবরস্থান বাস্তবায়নে আজকের উন্মুক্ত আলোচনা ও মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি মণ্ডলী এবং সম্মানিত অতিথি এবং আমার সামনে উপস্থিত বুদাই এবং আরাজি বুদাই সহ বিভিন্ন এলাকার উপস্থিত জনসাধারণ সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং পুনরায় আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি হৃদয় বিদারক, একটি সেনসিটিভ বিষয়, যেটা কবরস্থান নিয়ে, যা আমরা বিগত 40 সালের আগ থেকে এখন পর্যন্ত ব্যবহার করে আসছিলাম। কিন্তু একটি শ্রেণী বা একটি মহল সেই কবরস্থান দখল করে বিক্রি করার চেষ্টা করে এবং আমাদের এখানে কবরস্থান বন্ধ করে দিয়ে আমাদের যারা ভূমিহীন মানুষ আছে তাদেরকে সংকটাপূর্ণ এবং হারামি স্বীকার করছে। সেই সংকটাপূর্ণ এবং বেদখলকৃত কবরস্থান উদ্ধার এবং আমাদের ভূমিহীন মানুষদের যাতে আমরা নির্বিঘ্নে কবরস্থ করতে পারি, সেই লক্ষ্যে আজকের মত বিনিময় সভা। ঠিক আছে না বেটি? তো আজকের এই মত বিনিময় সভায় আমাদের মূল লক্ষ্য আমাদের বুদাই এবং আরাজি গুলাল বুদাই মৌজায় অবস্থিত কেন্দ্রীয় কবরস্থান নির্মাণ। এর মানে আমাদের কবরস্থান ছিল, কিন্তু আমরা সেই কবরস্থান হারিয়ে ফেলতে বসেছি। সেই কবরস্থান যাতে হারিয়ে না যায়, আমরা পুনরুদ্ধার করতে পারি, সেই জন্য আজকের এই মত বিনিময় সভা। আমাদের এটা রেজাল্ট করিম রেজা ভাই, আমার সম্মানিত বড় ভাই, তিনি প্রধান অতিথির আলোকে কয়েকটি প্রশ্ন করেছিলেন এবং আমাকে কিছুক্ষণ আগে একটি সম্পূরক প্রশ্ন করেছে। সেই প্রশ্ন এবং এইখানে যে এস এ খতিয়ান, আর এস খতিয়ান এবং সিএস খতিয়ান আছে, এর বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ভাইয়ের প্রশ্ন দিয়ে শুরু করি, কবরস্থান কেন এবং এটি যে একটা কবরস্থান আপনারা কি বলে এবং কেন দাবি করতেছে? আমরা ওইটি যে আমাদের পূর্বে একটি কবরস্থান ছিল, আমাদের বাপ দাদা এবং পৈতৃক সম্পত্তি, মানে কারো কাছ থেকে পাওয়া অথবা আমাদের নিজেদের মধ্য থেকে, মানে সেই কবরস্থানটা আমাদেরকে একজন কোনো ব্যক্তি দান করে দিয়েছেন। আমরা সেই কবরস্থানটি এই কারণে দাবি করতেছি। কি কারণে দাবি করতেছি? আমাদের কাছে লিখিত ডকুমেন্ট আছে। এক নম্বর ডকুমেন্ট এস এ খতিয়ান, যেটা হলো 3 নাম্বার খতিয়ান। এখানে আমার কাছে অরিজিনাল কাগজ হাতে আছে এবং সম্মানিত অতিথি মহোদয় এবং কাগজপত্র বুঝে আমার ব্যক্তিদের কাছে আমরা অলরেডি এর পেপার পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ।
তো এখানে খতিয়ান 3 এসে খতিয়ান, এখানে অত্র সূত্রে এই জমির মূল মালিক ছিল আমাদের এই জমিটা আমরা কবরস্থানটা পেয়েছিলাম জমিদারদের কাছ থেকে, যে জমিদারদের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর উপসঙ্গী মৌরসি জোট কেশবচন্দ্র চৌধুরী গম, কমন ম্যানেজার উপসঙ্গী মৌরসি জোট প্রজাত চন্দ্র চৌধুরী গম। এই আচ্ছা এই যে নামগুলো আমি বললাম, এই নামগুলো মূলত 40 সালের আগে যে ব্যক্তিগুলো ওই জমির মালিক ছিল তারা। এখন ওই ব্যক্তিদের কাছ থেকে আশরাফ উদ্দিন সরকার, পিং ইব্রাহিম সরকার কিভাবে জমিটি পেল? এখানে এই জমিতে এসে খতিয়ানের মূল কাগজে স্পষ্টভাবে লেখা আছে রায়তি। এই রায়তি শব্দের অর্থ চাষা বা প্রজা, কারো কাছ থেকে পাওয়া সম্পত্তি। এই সম্পত্তির এসে খতিয়ানের জমি দাগ নাম্বার 571 এবং জমি শ্রেণী কবরস্থান এবং মন্তব্য কলমে স্পষ্ট ভাবে লেখা আছে মুসলমান জনসাধারণের ব্যবহারযোগ্য। সেই সময় এই যখন 41 সালে রেকর্ড হয়, সেই সময় রায়তি সূত্রের মালিক আশরাফ উদ্দিন সরকার নিঃসন্দেহে বেঁচে ছিলেন। যদি তিনি বেঁচে না থাকতেন তাহলে এই মন্তব্য কলমে কবরস্থান এবং জমির শ্রেণীতে বা মন্তব্য কলমে মুসলমান জনসাধারণের জন্য ব্যবহারযোগ্যতা কি হইতো না। তার মানে স্পষ্ট ভাবে এই রায়তি মালিক আশরাফ উদ্দিন জনসাধারণের জন্য একটি মহৎ কাজ করে গেছে। 571 নাম্বার দাগ, যেখানে জমি 1 একর 23 শতক মুসলমানদের জনসাধারণের জন্য লিখিত ভাবে দিয়ে গেছে, যেটি স্পষ্ট প্রমাণ এবং ধারাবাহিকতা অব্যাহত থাকে। 62তে সিএস খতিয়ান, 13 নাম্বার খতিয়ান এসে সিএস খতিয়ান, এখানে একই কথা আছে। উপযোগী মৌরসি জোট কেশবচন্দ্র চৌধুরী কমন ম্যানেজার মৌরসি জোট প্রজাতন্ত্র চৌধুরী গম। যদি আমার কথা, আমার প্রশ্ন মহাদয়দের নিকট, এখানে যারা কাগজপত্র বুঝেন তাদের নিকট আমার আবেদন, যদি এটি মূল মালিক আপনারা আশরাফ উদ্দিন হন, তাহলে কেন তাদের নাম এখানে থাকবে? 62 সালে কেন ওদের নাম থাকবে? তো এখন রায়তি মালিক আশরাফ উদ্দিন ইব্রাহিম সরকার, এখানে তাদের নাম থাকবে, ওটাও আমাদের আপত্তি নয়, এগুলো আমাদের আপত্তি আছে একটু পরে। এখন রায়তি মালিক আশরাফ উদ্দিন সরকার, পিং ইব্রাহিম সরকার 40 সালে তাদের তার নামভুক্ত হয় এবং জমিটি কবরস্থান এবং মুসলমান জনসাধারণের ব্যবহারযোগ্য 40-এ রেকর্ডভুক্ত হয় এবং সেই ধারাবাহিকতায় মানুষ ওখানে কবর দিয়ে আসছে এবং শত শত মানুষের কবর। ওই 571 দাগ জমি 123 শতকের মধ্যে হাজার হাজার মানুষের কবর তারা দিয়ে আসছে। কেন দিয়ে আসছে? কারণ ইব্রাহিম সরকার ওই জমিটি কবরস্থান হিসেবে দান করে দিয়েছেন, সেই কারণে ওই জমিতে কবর মানুষ দিয়েছে। তাহলে কি দিত মানুষ কবর? দিত না। তো এখন সেই ধারাবাহিকতা 40 থেকে 62 সাল যখন আরেকটি সরকারি ভাবে নথিভুক্ত হয় এবং কাগজ হয় এবং আশরাফ উদ্দিন সরকার বেঁচে ছিলেন, সেই সময়ও তিনি তেনার নামে রেকর্ডভুক্ত হন এবং জমির দাগ নাম্বার 571 এবং জমির শ্রেণী কবরস্থান তিনি বহাল রাখছেন এবং মন্তব্য কলমে হুবহু 40-এ যা ছিল 90-এর রেকর্ডে একই আছে, মুসলমান জনসাধারণের ব্যবহারযোগ্য। তাহলে 40 এবং 60 থেকে আমরা প্রমাণিত করতে পারি যে এই জমিটা আশরাফ উদ্দিন সরকার তিনি হিন্দুদের বা রাজাদের কাছ থেকে পাইছেন এবং সেই জায়গাটা মুসলমানদের জন্য দান করে দিয়ে গেছেন। সেই কারণে 40-62 সাল পর্যন্ত বুধাই আরাজিপুরের কোথায় কার্তিক 4 কোটি 18 দলের মানুষ নির্বিঘ্নে ওই কবরস্থানে 123 শতক জায়গায় মানুষ কবর দিয়ে আসছে, কোনো বাধা সৃষ্টি হয়নি। কিন্তু এই যে কিন্তু শুরু হইলো আমাদের কখন? যখন আরএস খতিয়ান 415, এই যে আরএস খতিয়ান যখন আরেকটি নথিভুক্ত হয় সরকারি ভাবে, তখন আমরা ওই জায়গায় এসে দেখি আশরাফ উদ্দিন সেই সময় কিন্তু আর বেঁচে নেই। বেঁচে না থাকার কারণে ওই যে রায়তি সূত্রে আশরাফ উদ্দিন মালিক হয়েছেন, সেই মালিকের সূত্রে তার ছেলে তার হলো স্ত্রীরা কি হয় ওই সম্পত্তির মালিক হয় এবং যখন তারা মালিক হয় তারা এইখানে কিছু আমাদের মুসলমান জনসাধারণের অধিকার ক্ষুণ্ণ করেছে। কি অধিকার ক্ষুণ্ণ করেছে? আপনাদের কাছে প্রশ্ন আছে, কি অধিকার ক্ষুণ্ণ করছে?
এক নম্বরে এখানে যতগুলো মানুষ আছে এবং এখানে সম্মানিত অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় যারা আছেন, তারা বিচার বিশ্লেষণ করবেন। আমি এখানে আমার সামনে যারা উপবিষ্ট আছে, এই যে 571 নম্বর দাগ জমি 1 একর 23 শতক, যেটা 40-62 পর্যন্ত কবরস্থ হয়েছে, মানুষ কবরস্থ নিয়ে গেছে, এটা প্রমাণিত। কেন প্রমাণিত? যদি জমির রেকর্ড মূলে এটা প্রমাণিত। কারণ যদি ওটা কবরস্থান না হইতো তাহলে 62 এসে শিয়া কি হতো না, রেকর্ড ভুক্ত হইতো না। তার মানে এটা প্রমাণিত যে 40 থেকে 62 সাল পর্যন্ত এটা কবরস্থান ছিল ওই 1 একর 23 শতক জায়গা, এটা প্রমাণিত। তাহলে এখন আমাদের কিন্তু নরপথে এসে যে আরএস খতিয়ান হয়, এই খতিয়ানে আশরাফ উদ্দিনের ওয়ারিশগণ এখানে নথিভুক্ত করার সময় জমির শ্রেণী কবরস্থান রাখছে, কিন্তু জমির পরিমাণ 77 শতক করছে। এখন আমার প্রশ্ন, আমার দাদা বা আমার বাপ মুসলমান জনসাধারণের জন্য লিখিত ভাবে কবরস্থান দিয়ে গেছে, সেই সম্পত্তি 123 থেকে আমি কি 77 রেকর্ড যুক্ত করতে পারি? বা যদি আমি করি সেটি কি আমাদের জনসাধারণের জন্য অধিকার পূর্ণ হয়নি? অধিকার পূর্ণ হয়েছে কি হয়নি? এখন আমাদের অধিকার পূর্ণ হয়েছে, আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে কি নিতে হবে না? আমাদের সেই অধিকার আদায় করে নেওয়ার জন্য আজকের এই আলোচনা উন্মুক্ত মত বিনিময় সভা। আমি আমাদের মহোদয়দের নিকট আকুল আবেদন করব, আমরা যে জমি 40-62 সাল পর্যন্ত ব্যবহার করে আসছি, আমরা কবর দিয়ে আসছি, কিন্তু সেই অধিকার আমাদের একটি শ্রেণী বা মহল আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতেছে। আমাদের অধিকার পূর্ণ হয়েছে, সেই অধিকার ফিরিয়ে পেতে আমি আন্তরিক ভাবে তাদের মধ্যে আহ্বান জানাবো, সেই অধিকারটুকু ফিরিয়ে দিতে। আমাদের যদি দাবিগুলো যৌক্তিক হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং আইনানুগ যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে অথবা এইখানে যারা উপস্থিত জনসাধারণ আছেন তাদের মধ্য থেকে কমিটি গঠন করে তাদেরকে প্রস্তাব করে, আমাদের এখানে 123 শতক জায়গা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের জমি আছে 77, বাকি 46 কোথায় গেল? আমরা বাকি 46 শতক এবং এই 77 শতক ফিরিয়ে পেতে চাই। এই জন্য আজকের এই আলোচনা ও মত বিনিময় সভা। আপনারা এটা ফিরিয়ে পেতে চান কি চান না? তো আমরা যদি ফিরিয়ে পেতে চাই তাহলে আমাদেরকে আমাদের মুখ্য আলোচক মহোদয় নুরুল্লাহি ভাই, আইনজীবী সহকারী বড় ভাই, একটা কথা বলছেন যে আমাদেরকে এই অধিকার রক্ষা করতে হলে বা পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে একটা কমিটি লাগবে, আমাদেরকে রেজুলেশন লাগবে, আমাদের গণস্বাক্ষর লাগবে, আমাদেরকে একজন আইনজীবী শরণাপন্ন হতে হবে। যারা এখানে বসে আছেন অনেকেই বলেন এটা আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভা করতে গিয়ে আমাদেরকে আরো পূর্বে প্রায় 10টার মতো আলোচনা সভা করতে হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইনজীবী এসেছিলেন, এমনকি আমরা এডিসি স্যারের সঙ্গে পরামর্শ করেছি। পরামর্শ করার ভিত্তিতে এবং আপনাদের সঙ্গে পরামর্শ ক্রমে লিখিত ডকুমেন্টের মাধ্যমে আজকের এই আলোচনা সভা। তো যাই হোক, কথা বিস্তারিত বলবো না, সংক্ষিপ্ত ভাবে শেষ করি। তাহলে আমরা এসে খতিয়ান 415 থেকে কি গেলাম, জমি আমাদের 123 হওয়ার কথা ছিল, জমি হয়েছে কত 77, বাকি 46 কোথায় গেল এটা আমাদেরকে দেখতে হবে না? তো আমরা দেখি তাহলে কোথায় গেল বাকি 46। আদেশ খতিয়ান 225, জমির মালিক আশরাফ উদ্দিনের ওয়ারিশগণ, যাদের নাম মোখলেসা, মুত্তাকি, মাহমুদুল, ইসরাউন্নেসা ইত্যাদি। তো এখানে বাকি 46 এর জায়গায় আমরা দেখছি জমির দাগ নাম্বার 984, জমি শ্রেণী বাছার এবং জমি 6 শতক। কি বুঝলেন আমার কথায়? জমি ছিল 123, 40-62 পর্যন্ত, কিন্তু জমির দাগ নাম্বার ছিল 571, কিন্তু জমির দাগ নাম্বার চেঞ্জ হয়ে কত হয়েছে 984। জমি শ্রেণী কি হয়েছে বাছার এবং জমি 6 শতক। তাহলে আমরা পাইলাম কত 77 আর 6 82। তাহলে বাকি আরো কত লাগে আমাদের 40। এই 40 শতক দাগ নাম্বার 985, জমি শ্রেণী ডাংলা, জমি 40 শতক। তার মানে আমরা 40-62 সালে বুঝতে পারলাম জমির মালিক রায়তি সূত্রে আশরাফ উদ্দিন পিং ইব্রাহিম সরকার, তিনি জমিটা উপচৌধুরী মৌলভী কেশব চন্দ্র চৌধুরী কমন ম্যানেজার
প্রতাপ চন্দ্র চৌধুরী বঙ্গের কাছ থেকে জমিটি রায়তি সূত্রে মালিক হয়েছে 571 নম্বর দাগ। এই জমিটি এখানে 123 শতক জায়গায় এই জমিটি তারা আশরাফুদ্দিন সরকার কি হয়েছে মালিক হয়েছে, এবং মালিক হওয়ার পরে তিনি এই জমিটি যেহেতু অন্যের কাছ থেকে পাওয়া বা জমিদারের কাছ থেকে পাওয়া, এই কারণে বা উদার মানবিক ব্যক্তি হওয়ার কারণে, ভালো ব্যক্তি হওয়ার কারণে, মহান উদার ব্যক্তি হওয়ার কারণে মানবতার স্বার্থে 571 নম্বর দাগ জমি 1 একর 23 শতক জমিটির রেকর্ড ভুক্ত করে দিয়েছেন মুসলমান জনসাধারণের জন্য এবং কবরস্থানের জন্য। কথা কি ঠিক আছে না? তো এটা আমরা বুঝতে পারলাম 40-এ, এবং 62-তে তিনি জীবিত থাকা অবস্থায় উনি যে 571 নম্বর দাগে 1 একর 23 শতক জায়গা মুসলমান জনসাধারণের জন্য দিয়ে গেছেন, সেটা তিনি তিনার জীবিত থাকা অবস্থায় বহাল রাখছেন। এটার প্রমাণ 62 সালের রেকর্ড। তো যখন 90-তে এসে এই রেকর্ড, এই মালিক যারা আছেন তারা কি করলো, জমি শ্রেণী চেঞ্জ করলো, জমি ধরন চেঞ্জ করলো, জমি কর্তন করলো। এই কর্তন করার মাধ্যমে তারা কি করলো, তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করলো এবং বুদাই আর যেগুলো বুদাই কার্তিক 18 চাঁদকুটির এখানে বসবাসকারী মুসলমান জনসাধারণের অধিকার পূর্ণ করলো। এবং আরেকটি মজার বিষয় যেটা হলো 983 নাম্বার 77 শতক যে জমিটি তারা কবরস্থানের নামে রাখছে, সেই 77 জায়গাতেও তারা কবর দিতে দিচ্ছে না, যেটা এখন তাহলে প্রমাণিত। এই 77 কি আপনার আমি বললাম হয়তো ভুল হবে, এইখানে যারা উপস্থিত আছেন, এই যে 571 77-এ যে ওরা 90 দেশে 77 শতক মাত্র রাখলো, বাকি 46 নাই করে দিল, এই 77 কি কবর দিতে দেয়? আপনাদের কবর দিতে দেয়? আচ্ছা, এখন যে আপনাদের যে কবর দিয়ে আসলেন 40-62 সাল পর্যন্ত, আপনাদের বাপ দাদা, নানা নানি, দাদা দাদি ওই কবরস্থানে আছে। এখন ওই কবরস্থানে তারা বিক্রি করার চেষ্টা করতেছে, বা ওখানে এখন ওরা বিক্রি করবে, বাড়ি করবে, প্রস্তাবখানা দেবে, লেট্রিন দেবে। আপনারা কি চান আপনার বাপ দাদার কবরের উপর লেট্রিন উঠুক? তা আপনারা কি এটা পুনরুদ্ধার চান কি চান না? যদি চান তাহলে এটা আমার আপনার পক্ষে একার পক্ষে সম্ভব নয়। এটা উদ্ধার করতে হলে আমি থেকে আমরা হতে হবে, মানে আমাদের এটা উদ্ধার করতে হবে, আমার নয়। তাই আজকে আমাদের এই মিটিং। তাই আমি আপনাদের সামনে হাত জোড় করে অনুরোধ করতেছি, আমাদের কাছে স্পষ্ট ডকুমেন্ট আছে। আমরা এখন পর্যন্ত এই রংপুরে যিনি শ্রেষ্ঠ বা বড় উকিল ধীরেন স্যার এবং সন্তোষ কুমার স্যার, আমরা তাদের সঙ্গে পরামর্শ করেছি। এখন আমি এখানে আজকের এই আলোচনার মূল লক্ষ্য হলো, আমরা এখানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় এবং সম্মানিত অতিথি মহোদয়ের নিকট আকুল আবেদন, বুদাই আরাজি গুলাল বুদাই কার্তিক 18 চাঁদকুটি এবং সর্বোপরি মুসলমানদের সকলের পক্ষ হয়ে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা জনস্বার্থে আমাদের বাপ দাদার প্রত্যেক যেখানে কবরস্থ রয়েছে 123 শতক 571টি জায়গা, আমরা যেটা হক, আমরা যেটা ব্যবহার করে আসছিলাম, এটা আমরা পুনরুদ্ধার চাই আপনাদের কাছে। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, অথবা এখানে উপস্থিত জনসাধারণের মধ্যে, যেহেতু এটা আমাদেরকে আইনি প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাই আমরা ইতিপূর্বে আজকে মিটিং এবং ইতিপূর্বে এটি সম্পূর্ণ করার জন্য মানে 123 পুনরুদ্ধার মুসলমানের স্বার্থে উদ্ধার করার লক্ষ্যে একটি আয়োগবাহক কমিটি গঠন করেছি। যদি আজকে তারা মনে করে যে 123 আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, তাহলে আমি অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট আকুল আবেদন, আমরা এই 123 আমাদের মুসলমানদের অধিকার আমরা ফিরিয়ে চাই। আমরা জানো ভূমিহীন মানুষ, বুদাই আরাজি গুলাল বুদাই চাঁদকুটি 18 দলের মানুষ নির্বিঘ্নে নির্বাধায় আমাদের বাপ দাদা যেভাবে ব্যবহার করে গেছে 571 কবরস্থান এবং 123 শতক, এইটা আমরা পুনরুদ্ধার চাই। আজকের এই মিটিং এর মূল লক্ষ্যই হলো এটি। যদি আমরা এই 123 পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো দাবি নাই। যদি আমাদের এই কাগজ পেপার যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন
এবং যেভাবে যে প্রক্রিয়ায় আমরা এই 121 ফিরিয়ে পাই, এই জন্য আমরা এটার জন্য কি করব, কাজ করবো ইনশাআল্লাহ। তো আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। শেষ করার আগে আরেকটি কথা বলবো, যেটা আমাদেরকে রেজা ভাই প্রশ্ন করছিল। আমার এই বক্তব্যের মাঝে ওই প্রশ্নের উত্তরটাও হয়ে গেছে, তারপরও আমি পুনরায় বলতেছি যে আজকের এই মিটিং করার মূল উদ্দেশ্য হলো কি, 571 নম্বর দাগ 1 একর জমিতে জমি শ্রেণী কবরস্থান, যেটা মন্তব্য কলামে স্পষ্টভাবে লেখা আছে মুসলমান সাধারণের ব্যবহারযোগ্য, যেটার ধারাবাহিকতা 62 সালের রেকর্ড আমাদেরকে বলে যে এটা মুসলমানের জনসাধারণের ব্যবহারযোগ্য কবরস্থান, এটা আমরা ব্যবহার করে আসতেছি। কিন্তু এই জমিটি 90 সালে এসে তার ওয়ারিশগণ জমিটির শ্রেণী পরিবর্তন করে, দাগ কর্তন করে এবং জমির পরিমাণ কমায় ফেলে, এবং যে 77 শতক জায়গা আছে সেখানে মুসলমানদের কবরস্থ করতে দেওয়া হয় না। এই যে এতগুলো কারণ আমাদের মুসলিম জনসাধারণের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাই আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেতে পাওয়ার জন্য আজকের এই মত বিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা। আমি মহোদয়ের নিকট আবেদন করব, আমাদের বাপদাদা কর্তৃক মুসলমান জনসাধারণ বোধহয় 4 কোটি 18 মানুষ যে জিনিসটি ব্যবহার করে আসছিল, তাদের বাপদাদার ওখানে কবরস্থ আছে। আমরা চাই না সেই কবরস্থানের উপর, আমাদের বাপদাদার কবরস্থানের উপর কেউ বাড়ি করুক, বাড়ি করার পরে লেট্রিন দিয়ে প্রসাব পায়খানা হোক, কেউ বিক্রি করে খাক, এটা আমরা কখনো চাই না। এই কারণে মহোদয়ের নিকট আকুল আবেদন, আমাদেরকে এই 23 শতক জায়গা পুনরুদ্ধার করতে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বন্ধুকে সুন্দর বক্তব্য উপস্থাপন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আসলে আমাদের আলোচনাটা হচ্ছে যে মত বিনিময় সভা। আমরা এ পর্যন্ত কোনো জনসাধারণের কাছ থেকে কোনো মত নেইনি, যে আমরা কাগজ থেকে একদিন থেকে যে বক্তব্য শুনলাম, এখান থেকে একটা কথা স্পষ্ট প্রতীয়মান যে 77 শতক জমি সম্পর্কে কোনো কি নেই, পরিবর্তন নেই। প্রকাশের আছে কি 77 যে জমি আছে 77 শতক, সেটা সম্পর্কে কোনো বিবরণ নেই। এখন আমার প্রশ্ন যে বাকিটা বাদ দিলাম, এই 77 শতক সম্পদে যে ব্যক্তিগুলো আছে তারা কি জন্য বিলবোর্ড লাগাইলো যে এই জমিটা বিক্রি হবে? তাদের কি নিশ্চিত পরিমাণ বড় জমিটা মনে করে নেয় যে একটা জমি দান করে গেছে, সেই জমিটা আমি নিজস্ব অর্থ হাসিলের জন্য, দেখেন ধর্ষকের মানুষকে কোথায় নিয়ে যায়। বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি বলবে যে ব্যক্তির ধ্বংসগুলির কোনো অভাব ছিল না, সকালবেলা আগে সকালবেলা যে গভর্নমেন্ট 9:45 10টা পর্যন্ত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার ছিল, সেটা 2টা থেকে 3টা 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে এই বাংলাদেশের সবচেয়ে নিম্ন মানুষকে করে দেওয়া হয়েছে। চিন্তা করতে বলুন তো, তাহলে দেখেন ধর্ষক মানুষকে কোথায় নিয়ে যায়। যে মানুষটাকে হাজার মানুষ সম্মান করত, ওই মানুষটাকে লেবার বাড়িতে বাধ্য করছে ধর্ষক। বাংলাদেশের উল্লেখযোগ্য মন্ত্রী যে বাদাম বিক্রেতা সার ছিল, ফটো দেখেন আপনারা, তাহলে দেখেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ছড়ো না। আমি বেঁচে আছি কতজন বাঁচলাম? 50 বছর, 60 বছর, 70 বছর, এই নির্দিষ্ট কাজটা শেষ হবে না। তারপর আমাদের একটা জায়গা যেতে হবে কবরে। এই কবরটা সম্পর্কে আসলে যে মানুষগুলো আজকে ঘাট প্রতিবাদ করতেছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। আমরা সকলে বলবো আল্লাহ তাদের হিদায়াত দান করুন এবং তাদের সঠিক বুঝ দান করুন যে আসলে আমরা এই ব্যাপারে আসলে মামলাতে যাবো না তাদের সঙ্গে বসে কথা বলবো। আসলে এটা যারা আছেন আজকে তাদের কাছে আমরা মত দেবো যে তাদের কাছে বসলে ভালো হলো না মামলা ধরে গেলে ভালো হলো, আমরা কিছু করতে হবে, তাই না? যেহেতু
আমাদের সকলের মতের দরকার আছে যে আমরা যে এককভাবে কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারবে না। আপনার যারা অভিজ্ঞ মানুষ আছে তাদের কাছ থেকে আমার প্রশ্ন, কোনো কারো কিছু কোনো প্রশ্ন আছে বলবেন, মাইকে নিয়ে যাবে দাও, যখন কোনো কারো প্রশ্ন থেকে প্রশ্ন করতে পারে এই মাইকে নিয়ে যাও, যখন এদিকে নিয়ে যাও, যদি কারো কোনো প্রশ্ন থেকে প্রশ্ন করবেন। না 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 না, অতিথির আগে পরে শেষ করি। যদি কোনো এখানে উপস্থিত আমার সামনে যারা আছে, যদি কেউ কোনো কারো প্রশ্ন থেকে থাকে একটু প্রশ্ন করতে পারে। কারো প্রশ্ন আছে বলো, এটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আমাদের উদ্দেশ্য কি বলেন তো? এই কবরস্থানটা ফিরিয়ে পাবো এবং কবরস্থানটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে, যাতে আজ থেকে 2 থেকে 3 বছর আগে আমি মসজিদে আলোচনা করছিলাম, সেই সময় আমার বাসায় এক বৃদ্ধ লোক গেছিল, গিয়ে বলছে বাবা আমার মাত্র 3 শতক জমি, আমি বড় বলে 3 শতক থেকে আমাকে কবর দিল। আমার এই রাস্তায় অন্তত অথবা বংশীপাঠ কলেজ এই জায়গায় কোথাও যাবে গ্রামের বাইরে যারা আছে তাদের এক থেকে 1,000 লোক বসবাস করি। মুখ্য জনসংখ্যা ফিরে পাই রাষ্ট্রপতি একটা মানুষ যখন দেখা করবে শাহেদ ছোট ভাই এটাও একটু পিছনে দাও।
বক্তব্য নিব তো ওইভাবে সাংবাদিক এবং আমার আমাদের উপস্থাপন ছিল সালে আপনারা একটু আশা করতে আমি বিশ্বাস করতে পারছি তাদেরকে একটা জায়গায় শিক্ষা কাজ বন্যায় বাস্তবায়ন আজকে যাই হোক আজকের যারা আজকের মিটিংয়ে সেই প্রধানমন্ত্রী আজকের মিটিংয়ে আলোচনা আমরা ওই মিটিং গুলো করলাম আমরা পরামর্শ দিতে পারি না আজকাল যিনি প্রধান করেন নাই সিদ্ধান্ত আপনি আপনাকে সহযোগিতা করবো আমরা তাদেরকে দিয়ে ঠিক করে আপনি মাধ্যমে আপনার কি করে অনেক সময় আপনাদেরকে নিয়ে দুই দলের মধ্যে কথা হবে আপনাদের চিন্তা আছে কাগজ কলমে কিন্তু আপনারা করতেছেন না কেন আপনি চালে যান, উনি আরেকজন কথা বলি। কন্টিনিউ কর, তুই কন্টিনিউ কর।
আমরা আজকে আলোচনা কারণ শিল্প হবে 40-65-তে তুই কন্টিনিউ কর, সমস্যা নাই। হয়ে যাবে, তুই কন্টিনিউ। নয়েজ পাবে না, নয়েজ পাবে। কোনো একটা টুকতে কিছু সরিয়ে নিয়ে পালন করতে পারি। আরে সামনটা এত গ্যাঞ্জাম করে কেন রে? তুমি একটু পরে নাও না ভাই।
হইলেও না সঠিক হয়ে থাকে উর্দু তোমার আগে বলছি এটা আমরা দেওয়ার চেষ্টা করি আর আমরা দেওয়ার চেষ্টা করি আর যথাযথ পাবো আমরা আমি সম্মানিত এ পর্যায়ে আরো ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কর্মসভা সভা আয়োজিত করতে বলছি যেহেতু বাকি সময় দিয়ে রাখবো আপনার অনেক দায়িত্ব পালন ছাড় দেওয়ার পর পাওয়া যায় সেটা কিন্তু একটা বিশাল যে কথা আমার এতদিন থেকে আপনারা কি বলবো কিন্তু মানুষজন তখন আমাদের ভিন্ন ভিন্ন কিন্তু দুইজন আমার বিটা তারপরে একবারে এখন অনুষ্ঠান ব্যবস্থানে তখন আপনার যে তুমি আর সেটা আমার মতো যেটা আসলো এটা সার্ভে আর দিয়ে যেটা ভালোভাবে করা হবে সমস্যা দেওয়া আসলে এখন একটা অধিকার এই টাকাটুকু এখান থেকে এই তুলনায় একটু বড় শরীর যারা আছে তাদের আপনাদের সাথে আলোচনা করছি সাথে চলছে লাগাইছে
আপনারা ভালো আছেন? সম্পূর্ণ ভালো থাকতে চাই না, আপনি এখানে আসতে হবে। আসলে আমরা ভালো থাকতে চাই, কিন্তু সবাই আমার ভালো থাকতে চাই। আমি মূল আলোচনা আমাদের ধন্যবাদ আলোচনা আমার বাড়ি পড়া আপনারা জানেন অনেক ছিল কোথায়, এখন কোথায়, মন্ত্রীর অবস্থা কি আপনারা জানেন? আমি এই 13টা মামলা 13টা মামলা কিন্তু সর্বোপরি এমন একটা মামলা আমি এমন একটা সৌভাগ্য আবার দাঁড়িয়ে যারা লোক দান করছে তাদের আপনারও আপনার আমার গাড়ি জেলায় পান যদি একটু সামনে আসতে লাগে তাহলে সমস্যা হয়ে মামলা এটি 3 বছর বলে লাগাই যারা দিয়েছে তাই তিনি রাম বলে গেছেন যদি তার তাহলে স্কুলের জমি সিদ্ধান্ত করতো আজকে আছে এটা উদাহরণ করতে হবে তুমি এমন দিতে দেখে যায় এটা আমার আমার চাওয়া কোন যদি সমস্যা আমার যদি একজন ছিল 200 হাত কিন্তু আমি উৎসাহ করলাম আমার এই যে 7 নম্বর ওয়ার্ডের উনি রাতের অন্ধকারে আমাদের ডাকবো নদীর নামটা ভাবা কিন্তু আমি ভাবতে তখন আমার করে থাকতে এখন মহানীয় ভিতরে ডাকুন আপনারা আমরা যারা আছি
আপনার এই আলোচনাটা এমন একটা মানুষের ওয়ার্ড সেখানে চটিদার ওয়ার্ডের তিনি তার সব পাবেন কিন্তু আমরা সরকার খারাপ এটা কি বলে আমি